আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে তোরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? আমি কি এলিয়েন নাকি? দোস্ত, এইসব কি বলিস? এত কিছু হয়ে গেল আর তুই আমাদের কিছু জানালি না কেন? কি করব বল, হঠাৎ করে যে এসব হয়ে যাবে নিজেরই তো জানা ছিল না। তোদের কি বলবো? রাখ তোর ফালতু কথা, যা হবার হয়েছে। এখন আমাদের তোর বিয়ের ট্রিট দে আগে। চুপ থাক বেটা, আমি মরি আমার চিন্তায় আর তোর ট্রিট। যা ভাগ এইখান থেকে। তোর আবার কি চিন্তা রে? তুই তো চাইতি যে জীবনে একটা সিনিয়র মেয়ের সাথে প্রেম করে বিয়ে করবি। প্রেম তো আর করা হলো না, বিয়ে তো ঠিকই করছিস, আবার আমাদের না জানিয়ে। এখন ট্রিট না দেওয়া ধান্দা, তাই না? হবে না মামু, আমাদের এখন ট্রিট চাই চাই। আরে ট্রিট পরে একদিন পাবি। আর আমায় তানিয়া ভালোবেসে বিয়ে করেছে নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে, এটা জানতে হবে। আরে এত জেনে কি করবি? তানিয়া কি এখন পর্যন্ত তোর বা তোর ফ্যামিলির কারো ক্ষতি করেছে বল? না, তা তো করে নাই, কিন্তু তার আমার জন্য ভালোবাসাটা সত্য নাকি মিথ্যা এটা তো যাচাই করতে হবে নাকি? প্লিজ দোস্ত, একটা আইডিয়া দে না এই ব্যাপারে, কি করা যায়। তারপর তারা সবাই কিছুক্ষণ ভাবতে লাগলো, আর হঠাৎ আকাশ বলে উঠল, দোস্ত, আইডিয়া পেয়ে গেছি, কিন্তু এর আগে বল আমাদের এখন ট্রিট দিবি কিনা, তাহলে তোকে আইডিয়াটা বলবো। ধুর, তোরা সব এক এক কিপটার হাড্ডি, একটা ট্রিটের জন্য এত পাগল হচ্ছিস কেন? আচ্ছা যা, তোরা যা চাইবি তাই খাওয়াবো। এখন বলো আইডিয়াটা কি? আচ্ছা তাহলে শোন, এখন থেকে তুই তানিয়াকে প্রতিদিন এড়িয়ে চলবি, ওর সাথে ভালো করে কথা বলবি না, সব সময় ওর কাছ থেকে দূরে থাকবি। এক কথায় তুই তাকে সব সময় ইগনোর করে চলবি। এতে যদি সে সব কিছু সহ্য করে নেয় তাহলে বুঝবি যে সে তোকে সত্যি ভালোবাসে, আর পরে তুই তাকে মেনে নিবি। তার কথাগুলো শুনে আমি অনেকক্ষণ ধরে ভেবে বললাম, তুই ঠিকই বলেছিস, এটাই করতে হবে এখন থেকে। আচ্ছা দোস্ত, আজকে যাই, অন্য একদিন কথা হবে। এই বলে আমি উঠে যেতে লাগলাম। অমনি হারামিগুলা আমায় ঝাপটে ধরল আর বলল, কই যাবা মামু? আমাদের সত্যের কথা কি তোমার মনে নেই নাকি ভুলে গেলে? হ্যাঁ শালা, তোরা আর মানুষ হবি না। আচ্ছা কি খাবি খেয়ে নে, এইখান থেকে আমি বিল দিয়ে দিব। সারা এইখানে কি খাবো? হ্যাঁ চল ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে বসি। বন্ধু সত্যি আজকে পকেটে টাকা নাই রে, অন্য একদিন তোদেরকে খাওয়াবো। সত্যি আজকে এইখানে কিছুই খেয়ে নে প্লিজ। আরে একটু অ্যাক্টিং করে বললাম, আসলে সব টাকা বাসায় রেখে এসেছি। জানি এইখানে আসলে হারামিগুলা ঝাপটে ধরবে। আচ্ছা তাহলে ঠিক আছে, এইখানেই আজকের খাওয়াই খেয়ে নেই। তারপর তারা সবাই মিলে যার যা ইচ্ছা তাই খেলো। অবশেষে 300 টাকার বিল উঠালো হারামিগুলা। কি আর করার, বিল তো আমায় দিতে হবে। তারপর বিল দিয়ে তাদের সাথে আরও অনেকক্ষণ ধরে বসে আড্ডা দিলাম। রাত প্রায় 8:30, তখনই মনে পড়ল তানিয়ার কথা। হায় আল্লাহ, আজকে আমি শেষ। না জানি এখন বাসায় গেলে তানিয়া কি না কি করবে আমায়। তারপর বন্ধুদেরকে বলে সেখানে চলে আসলাম আর সোজা বাসার দিকে হাঁটা ধরলাম। প্রায় কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে বেলটা চাপ দিতেই তানিয়া এসে দরজা খুলে দিল আর বলল, ওই এতক্ষণ কই ছিলি? হ্যাঁ, তোকে না বললাম যে সন্ধ্যার আগেই বাসায় ফিরবি? অনেক রেগে গেছে তাই তুই করে বলছে। আমি তার কথায় কোনো সাড়া না দিয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর তানিয়া রুমে চলে আসলো আর এসেই আমায় জিজ্ঞাসা করতে লাগলো, কি হলো, তুমি আমার কথার উত্তর না দিয়ে চলে আসলে কেন? দেখেন, আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই, ওকে? সো প্লিজ আর আমায় এই নিয়ে কিছু জিজ্ঞাসা করবেন না। বন্ধুদের কথা মতো ওকে ইগনোর করে চলছি আর কি, কিন্তু তার সাথে এইভাবে কথা বলতে সত্যি আমারও অনেক ভয় করছে। এই তোর কি হয়েছে রে? আমায় আপনি করে বলছিস কেন? আর আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? তানিয়া এসে আমার কলার ধরে তার মুখের কাছে নিয়ে বলল, দেখেন আমার কলারটা ছাড়েন, আর আপনি আমার বড়, তাই সম্মান দিয়ে আপনি করে কথা বলছি, আর কিছুই না। এই বলে আমি তাকে ঝাড়ি দিয়ে নিচ থেকে ছাড়িয়ে নিলাম। তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে বের হয়ে দেখি তানিয়া আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। তাতে আমার কি, আমি আর তাকে কিছু না বলে নিচে চলে আসলাম রাতের খাবার খেতে। নিচে গিয়ে দেখি মা বাবা আর মরিয়ম সবাই খাবার টেবিলে বসে আছে, তাই আমিও সোজা গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়লাম। আমায় আসতে দেখে আম্মু বলল, কি রে, তুই একা একা চলে এলি কেন? তানিয়া কই? আম্মু ও একটু পরে আসবে, তুমি আমায় খাবার দাও তো, অনেক খিদে লেগেছে। আচ্ছা আমি দিচ্ছি। তারপর আম্মু আমাকে খাবার দিতে লাগলেন। একটু পর দেখি তানিয়াও নিচে চলে আসছে, তাই আমি তাড়াতাড়ি করে খাবার শেষ করতে লাগলাম। আমার খাওয়া শেষ হয়ে গেলে
আমি উপরে চলে আসি। আসার সময় তানিয়ার দিকে খেয়াল করে দেখি ওর মুখটা কেমন জানি দেখাচ্ছে। মনে হয় আমার কথাগুলো অনেক কষ্ট পেয়েছে। পাক, তাতে আমার কি? আমার শুধু ওকে একটু পরীক্ষা করার দরকার, তাই এমন করছি। তারপর রুমে এসে বিছানার উপর শুয়ে শুয়ে ভাবছি যে আর কি করা যায়। মনে মনে ভাবছি কিভাবে তানিয়াকে এড়িয়ে চলা যায়। প্রায় কিছুক্ষণ পর আবার তানিয়া রুমে চলে আসলো, তাই আমিও ঘুমের ভান করে শুয়ে থাকলাম। তারপর তানিয়া আমার কাছে এসে বলতে লাগলো, এই, তোমার কি হয়েছে বলো তো? বাড়ি আসার পর থেকে আমাকে শুধু এড়িয়ে চলছো, কিন্তু কেন? দেখেন, আমি এখন ঘুমাবো, প্লিজ আমায় ডিস্টার্ব করবেন না। এখন জানতো। এই, আমি যা বলছি আগে তার উত্তর দে, ওঠ। এই বলে তানিয়া আমার কলারটা চেপে ধরে আমায় টেনে তুলল। কি হয়েছে? আমায় এইভাবে টেনে তুললেন কেন? তানিয়া আর কিছু না বলেই আমার ঠোঁট জোড়া তার দখলে নিয়ে নিল। কোনো কথা বলতে পারছি না। যেভাবে আমায় শক্ত করে চেপে ধরেছে, তারপর কোনো রকমে নিজেকে তানিয়ার কাছ থেকে ছাড়িয়ে আমি ঠাস ঠাস করে 2টা চর বসিয়ে দিলাম তানিয়ার গালে। চর খেয়ে তানিয়া যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। কিছুই বলছে না, শুধু গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কি পেয়েছেন আপনি? হ্যাঁ, যখন যা ইচ্ছা তাই করবেন নাকি? একে তো প্রথমে আমায় জোর করে বিয়ে করেছেন আমার ইচ্ছা অনিচ্ছা না জেনেই, তারপর যখন তখন আমায় কিস করে বসেন কেন? হ্যাঁ বলেন। অনেক রাগেই কথাগুলো বললাম। শিহাব, তুমি আমার সাথে এমন কেন করছো? আর আমি তোমায় সত্যিই কলেজের সেই প্রথম দিন থেকে দেখেই তোমায় ভালোবেসে ফেলেছিলাম, আর তাই আমি তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তোমায় জোর করে বিয়ে করে নেই। যা হবার তা হয়ে গেছে। তারপর আবার আপনি আমার মা বাবাকে মিথ্যা কথা বলেছেন যে আমি নাকি আপনাকে ভালোবাসি, আর তাই দুজন মিলে বিয়ে করে নেই। এই কথাগুলো কেন বললেন? হ্যাঁ, আমি জানি আমি অনেক ভুল করেছি, মিথ্যা বলেছি, কিন্তু এই সব কিছু আমি শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি। ব্যাস, অনেক হয়েছে। আর না, আমি আর কিছু শুনতে চাই না। আমি এখন ঘুমাবো, আমায় আর ডিস্টার্ব করবেন না। কিন্তু আমার একটা কথা তো শুনবে। আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না, আমি ঘুমাচ্ছি। আশা করি আমায় আর ডিস্টার্ব করবেন না। এই বলে আমি ঘুমানোর ভান করে শুয়ে থাকলাম। আর এদিকে তানিয়া বসে বসে শুধু ভাবছে হঠাৎ আমার এইভাবে পরিবর্তন আসলো কি করে। আমি আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে তানিয়া পাশে নেই, তাই আমি আর দেরি না করে উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে সোজা নিচে চলে আসলাম। এসেই সোজা খাবার টেবিলে নাস্তা করতে বসে পড়লাম। আমায় টেবিলে বসতে দেখে কোথা থেকে জানি তানিয়া এসে খাবার বেড়ে দিতে লাগলো। আমি তার দিকে একবার চেয়ে চোখটা নামিয়ে নিলাম আর খেতে লাগলাম। তানিয়ার চোখটা লাল বর্ণ ধারণ করে ফেলেছে, হয়তো সারা রাত কেঁদেছে। কিন্তু কেন? তাহলে কি তানিয়া আমায় সত্যি ভালোবাসে? না, আমি এত তাড়াতাড়ি তাকে মেনে নিব না। আগে আর একটু ভালো করে পরীক্ষা করি, তারপর। এইসব কথা ভাবতে ভাবতে খাওয়া শেষ হয়ে গেল। তারপর রুমে এসে রেডি হতে লাগলাম কলেজে যাওয়ার জন্য। রেডি হয়ে রুম থেকে বের হতে যাব, তখনই তানিয়া এসে আমার পথ আটকে দাঁড়ায়। কি হলো? আপনি এইভাবে আমার পথ আটকালেন কেন? কিছু বলবেন নাকি? একটু ওয়েট করো, আমিও তোমার সাথে কলেজে যাব, রেডি হয়ে আসছি। দেখেন, আমি কাউকে আমার সাথে করে নিয়ে যেতে পারবো না। যার ইচ্ছা সে যাক, কিন্তু আমার সাথে না, একা যাক। ওকে সরেন তো, আমি কলেজে যাব। এই বলে তানিয়াকে হালকা ধাক্কা দিয়ে আমি রুম থেকে বাহির হয়ে আসলাম। তারপর সোজা কলেজে চলে গেলাম আর গিয়ে বন্ধুদের সাথে আড্ডায় লেগে গেলাম মনটা একটু ভালো করার জন্য। তারপর কয়েকটা ক্লাস করে আবার বাসায় চলে আসলাম। এইভাবেই কেটে গেল প্রায় একটা মাস। এই একটা মাসের মধ্যে তানিয়াকে দিনের পর দিন এড়িয়ে চলেছি, ভালো করে কথা বলিনি, মাঝে মাঝে আবার অনেক অপমানও করেছি। এক কথায় এই একটা মাস ধরে আমি তাকে ইগনোর করেই চলেছি। কিন্তু একটা বিষয় আমি ভালো করে খেয়াল করে দেখেছি যে তানিয়া এই এক মাসে আমার মুখের উপর কোনোদিন একটা কথাও বলেনি। এমনকি আমার দেওয়া কষ্টগুলো মুখ বুজে সহ্য করে নিয়েছে। আর সে আমার মা বাবার সাথেও ভালো ব্যবহার করে চলেছে এই একটা মাস। কোনো দিনও তাদের সাথে ঝগড়া বা তর্কে জড়াতে দেখিনি তানিয়াকে। তাহলে কি সত্যি তানিয়া আমায় ভালোবাসে? এখন কি তাকে মেনে নিব? না, আমি তাকে আর কষ্ট দিতে চাই না। আসলে সত্যি কথা বলতে এই একটা মাসে আমিও প্রায় তানিয়ার উপর দুর্বল হয়ে পড়েছি। আমিও তানিয়াকে ভালোবেসে ফেলেছি। না, তানিয়াকে আর কষ্ট দেওয়া যাবে না, মেনে নিব তাকে। তারপর একদিন বন্ধুদের সাথে আড্ডায় ছিলাম, এমন সময় পল্লব বলে উঠল, কিরে, আমরা সবাই আড্ডা দিচ্ছি আর তুই এমন মন মরা হয়ে বসে আছিস কেন? বন্ধু, তানিয়া হয়তো সত্যি আমায় ভালোবাসে রে। না হলে এই একটা মাসে তানিয়া আমার দেওয়া কষ্টগুলো এইভাবে মুখ বুজে সহ্য করতো না। আর সত্যি বলতে আমিও এই একটা মাসে তানিয়ার প্রতি দুর্বল হয়ে গেছি রে। আমিও হয়তো তাকে ভালোবেসে ফেলেছি রে। এখন কি করব আমি? তোরা কিছু বল না প্লিজ। এক নাগাড়ে কথাগুলো বলে ফেললাম। আমার কথা শুনে সবাই আমার দিকে অবাক চোখে চেয়ে আছে।
দেখছি। তাই আমি তাদেরকে বললাম, কি হলো, তোরা আমার দিকে এইভাবে চেয়ে আছিস কেন? তুই কি বলতে চাস? তুই সত্যি তানিয়া আপুকে ভালোবাসিস? রে, আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি। শালা তাহলে এই 1 মাস ঢং করলি কেন? হ্যাঁ, আরে আমি তো দেখতে চেয়েছিলাম যে তানিয়া আমায় সত্যি ভালোবাসে কিনা। কিন্তু তানিয়া আপু তো তোর সিনিয়র। আরে সিনিয়র হলে কি হবে, শত হোক সে তো এখন আমার বিয়ে করা বউ। যদিও বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল, কিন্তু এখন তো আমি তাকে ভালোবেসে ফেলেছি। এখন কি করব বল? সবই তো বুঝলাম। এখন সময় হয়ে গেছে তানিয়াকে সব সত্যি কথা বলে দিতে। আজকে বাসায় গিয়ে তানিয়াকে সব সত্যি বলে দে যে তুই এতদিন তার সাথে অভিনয় করছিস, আসলে তুই তাকে সত্যি ভালোবাসিস। বলে দে এই কথা। কিন্তু ও যে রাগী মেয়ে, না জানি আমায় কি করে। আরে দূর, কিচ্ছু হবে না। তুই আজকে গিয়েই তানিয়া আপুকে বলবি যে তুই তাকে সত্যি ভালোবাসিস, আর এতদিন যা করছিস তার সব কিছু নাটক ছিল। কিন্তু কোনো কিন্তু না, যা বলছি তাই করবি। আচ্ছা, আমিও আর কথা বাড়ালাম না। সত্যি আজকে বলে দিতেই হবে। তারপর আরও কিছুক্ষণ তাদের সাথে আড্ডা দিলাম, আর এইদিকে 9টাও বেজে গেছে। তাই আমি উঠে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিরে, উঠে পড়লি যে, কই যাবি? বাসায় যাই, অনেক রাত হয়ে গেছে। তার উপর আজকে তানিয়াকে আমার সব সত্যি বলতে হবে, না জানি কি হয়। দূর, তুই এসব নিয়ে চিন্তা করবি না তো। দেখিস যা হবে ভালোই হবে। এখন বাসায় যা। আমি গেলাম, থাক তোরা। এই বলে আমি ওইখান থেকে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি তানিয়াকে কি বলে শুরু করব। সে কি আমায় এখন মেনে দিবে? আমি যে তাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এইসব কথা ভাবছি আর হাঁটছি। ঠিক তখনই দেখলাম যে একটা লোক কিছু ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। চেয়ে দেখি যে লোকটা গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই আমার তানিয়ার কথা মনে পড়ে গেল। তানিয়া তো গোলাপ ফুল অনেক পছন্দ করে। যাই, তানিয়ার জন্য গোলাপ নিয়ে যাই, তাহলে সে অনেক খুশি হবে। তারপর কিছু গোলাপ আর দোকান থেকে কিছু আইসক্রিম কিনে বাসার উদ্দেশ্যে হাঁটা ধরলাম। কিছুক্ষণ পর বাসায় এসে পড়লাম। কলিং বেল চাপ দিলাম, কিন্তু কেউ দরজা খুলছে না। পরে মনে পড়লো আজ তো বাবা মা আর মরিয়ম বাসায় থাকবে, বা তারা এক জায়গায় গিয়েছে দাওয়াত খেতে। কিন্তু তানিয়া তো রুমে আছে, ও দরজা খুলছে না কেন? না, আর থাকতে পারছি না এইভাবে। হঠাৎ মনে পড়লো, আরে আমার কাছে বাসার এক্সট্রা চাবি আছেই, তাহলে আমি দরজা খুলছি না কেন? ধুর, কি যে করছি। তারপর এক্সট্রা চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করলাম, কিন্তু সারা ঘর অন্ধকার। কেন? আর তানিয়া কই? রুমে মনে হয়। যাই, গিয়ে দেখি। এই কথা ভেবে রুমের দিকে যাব, ঠিক তখনই চোখে পড়ল টেবিলে একটা চিঠি রাখা। আরে এই চিঠিটা আবার কার? আর এইখানেই বা কেন রাখা? খুলে দেখি। এই বলে আমি গিয়ে টেবিল থেকে চিঠিটা হাতে নিয়ে খুলতে লাগলাম। চিঠিটা খুলে আমি অনেক অবাকই হলাম, কারণ চিঠিতে প্রথমেই আমার নাম লেখা ছিল। তাই আরও আগ্রহ নিয়ে চিঠিটা পড়তে শুরু করলাম। প্রিয় শিহাব, চিঠিটা যখন তুমি হাতে পাবে তখন আমি আর এই পৃথিবীতে থাকবো না। এই লেখাটা দেখে চিঠির প্রতি আমার আগ্রহ আরও বেড়ে গেল, তাই মনোযোগ দিয়ে পড়া শুরু করলাম। কলেজে যেদিন তোমায় প্রথম দেখেছিলাম, সেই দিনই আমি তোমায় মনের অজান্তেই ভালোবেসে ফেলেছিলাম। তোমায় একটা দিন দেখতে না পেলে আমার রাতে ঘুমিয়ে আসতো না। সারাক্ষণ আমি তোমায় নিয়েই ভাবতে থাকতাম। অবশেষে একদিন কলেজ মাঠে সবার সামনে তোমায় প্রপোজ করে ফেলি, কিন্তু তুমি সেই দিন আমায় ফিরিয়ে দিলা। তাই ওই দিন আমার মনে একটা জিদ চাপে যে কোনো অবস্থায় আমি তোমায় নিজের করেই ছাড়বো। আর তাই ওই দিন আমি আমার লোক পাঠিয়ে তোমায় ধরে নিয়ে এসে তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি তোমায় বিয়ে করি। কিন্তু বিয়ের পর এই একটা মাস ধরে তুমি শুধু আমায় এড়িয়েই চলেছ। দিনের পর দিন তুমি আমায় অবহেলা করেই যাচ্ছ। আমি আর এইসব নিতে পারছি না শিহাব, তাই আমি আজ তোমায় মুক্ত করে দিলাম। তোমায় ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি না ফেরার দেশে, যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। ভালো থেকো। ইতি, তোমার অবহেলার পাত্রী। চিঠিটা পড়ে আমার চোখে জল চলে আসলো। আমার আর বুঝতে বাকি রইল না যে এই চিঠিটা কে লিখেছে। আমি চিঠিটা হাত থেকে ফেলে তানিয়া বলে জোরে একটা চিৎকার মেরে দৌড়ে রুমের দিকে গেলাম। রুমের কাছে গিয়ে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে গেল, আর আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি যে তানিয়া মেঝেতে পড়ে আছে, হাতে ছোট্ট বোতলের মতো কি যেন একটা। আমি তার পাশে গিয়ে দেখি যে এটা বিষের বোতল। তার মানে তানিয়া বিষ খেয়েছে। না তানিয়া, তুমি এটা কি করলে? তুমি আমায় ছেড়ে যেতে পারো না। আমি কান্না করছি আর তানিয়াকে ডাকছি, কিন্তু কিছুতেই উঠছে না। এমন সময় হঠাৎ রুমের সব লাইটগুলো জ্বলে উঠল। আমি তো অবাক হলাম যখন দেখলাম যে বাবা মা আর মরিয়মও রুমের ভিতর আছে। আর কিছু বুঝে ওঠার আগেই আম্মু আমার কাছে এসে আমায় ঠাস ঠাস করে 2টা চর মেরে বলতে শুরু করলো, আজ তোর জন্য আমার মেয়েটাকে মরতে হলো। কি এমন দোষ করেছিল সে যে তুই তাকে দিনের পর দিন এভাবে কষ্ট দিয়েছিস?
কেন করলি এমন? হ্যাঁ বল, চুপ করে আছিস কেন? আমি কিছু বলতে যাব তখনই বাবা বলে উঠল, হারামজাদা, তোকে আমরা ছোট থেকে বড় করছি, আর তুই আজ আমাদের এই প্রতিদান দিলি? আরে কত ভালো একটা মেয়ে ছিল আমার, আর তুই কি না তাকে একটুও কি লজ্জা করলো না তোর তানিয়ার সাথে এমনটা করতে? হ্যাঁ বল। আমি কিছুই বলছি না, চুপ করে খালি তাদের কথাগুলো শুনছি। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছি। ছি ভাইয়া ছি, তোকে আমার নিজের ভাই বলতে ঘৃণা করছে। তুই আমার নিষ্পাপ ফুলের মতো একটা ভাবির সাথে এমনটা করতে পারলি? ছি। আম্মু, আমি তানিয়ার সাথে এমনটা করতে চাইনি, বিশ্বাস করো। আর আমি এই একটা মাসে তানিয়াকে সত্যি ভালোবেসে ফেলেছি। আমরা আর তোর কোনো কথা শুনতে চাই না, আর তুই এখন এই মুহূর্তে মধ্যে বাড়ি থেকে বের হয়ে যা। কিন্তু আম্মু, আমার একটা কথা শোনো প্লিজ। তোকে আমি কি বলছি, কানে যায়নি কথা? তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা। এই বলে আম্মু আমার কাছে এসে আমার হাত ধরে টেনে নিয়ে বাড়ির দরজার কাছে নিয়ে আসলেন। দরজার কাছে এসে আম্মু আমায় ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিলেন আর বললেন, আজকে থেকে তুই আমাদের জন্য মরে গেছিস। আমাদের আজ থেকে কোনো ছেলে নেই। তুই আর জীবনেও এই বাড়িতে পা রাখবি না, বলে দিলাম। এই কথাগুলো বলেই আম্মু দরজা লাগিয়ে দিলেন, আর আমি এইখানে ঠায় দাঁড়িয়ে রইলাম। এখন আমি কোথায় যাব, কোথায় থাকব, এইসব কথা ভাবতেছি। ঠিক তখনই আমার মনে পড়ল, শুভর বাসা তো খালি আছে। তার বাবা মাও তো তার সাথে থাকে না, তারা গ্রামে থাকে। আর শুভ পড়াশোনার জন্য এইখানে একা থাকে। দেখি শুভকে ফোন করে কিছু করা যায় নাকি। তারপর আমি পকেট থেকে মোবাইলটা বের করে শুভর নাম্বারে কল দিলাম। 2 বার রিং হয়েছে, কিন্তু ধরলো না, তাই আবার কল দিলাম। এইবার কল ধরে ফেললো। হ্যালো শুভ। হে, কিন্তু তোর কি হয়েছে? তোর গলার আওয়াজ এমন শোনা যাচ্ছে কেন? বন্ধু, একটা ঘটনা ঘটে গেছে। কি বলিস? কি ঘটনা বল। না রে, এখন বলতে পারবো না। আগে তুই বল, আজ রাতটা কি আমি তোর বাসায় থাকতে পারবো? শুধু আজ রাত, প্লিজ না করিস না। আরে তুই এভাবে বলছিস কেন? কি হয়েছে বলবি তো নাকি? এখন কিছু বলতে পারবো না, আগে বল আজ রাতটা তোর বাসায় আমায় থাকতে দিবি কি না। আমি বাসায় এসে সব বলবো তোকে। আচ্ছা ঠিক আছে, তুই আয়। তারপর কল কেটে দিয়ে আমি সোজা হাঁটা ধরলাম শুভর বাসায়। কিছুক্ষণ হাঁটার পর শুভর বাসায় এসে পড়লাম। এসে কলিং বেল চাপ দেওয়ার পর শুভ এসে দরজা খুলে দিল, আর আমি ভিতরে ঢুকে পড়লাম। এখন বল তো কি হয়েছে, আর তোর মুখ এমন দেখাচ্ছে কেন? আমি আর কোনো কথা না বলে শুভকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আরে আরে, কি হয়েছে তোর? এইভাবে কান্না করছিস কেন? কিছু বলবি তুই নাকি? বন্ধু তানিয়া। আরে তানিয়া তানিয়া করছিস, হয়েছেটা কি ভালো করে বল তো। তানিয়া বিষ খেয়েছে। কি? কিন্তু কিভাবে? কি হলো? আর তুই এইখানে কি করছিস তাহলে? বাসায় যা। বাবা মা আমায় বাসা থেকে বের করে দিয়েছে রে। তুই কি বলছিস? তোর কথার মানেই আমি বুঝতে পারছি না। একটু ভালো করে সব ঘটনা খুলে বল তো। তাহলে শোন। তারপর শুভকে সব কথা খুলে বললাম আর কান্না করতে লাগলাম। কাঁদিস না বন্ধু, প্লিজ শান্ত হ। কিভাবে শান্ত হব রে? আজ আমার জন্য তানিয়ার এমন অবস্থা, সব কিছুর জন্য আমিই দায়ী। দেখ, এটা তোর কপালেই ছিল। এইখানে তুই নিজেকে দোষী মনে করিস না প্লিজ। বন্ধু, তানিয়ার কিছু হবে না তো? তুই একটু বাসায় ফোন করে দেখ না তানিয়ার এখন কি অবস্থা। দাঁড়া, আমি দেখছি। তুই একটু শান্ত হ আগে প্লিজ। এই বলে শুভ আমাদের বাসায় কল করলো আর কথা বলতে লাগলো। কথা বলতে বলতে শুভ প্রায় কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছে। না জানি কেন সেদিকে আমার কোনো লক্ষ্যই নেই। আমি শুধু তানিয়ার জন্য কান্না করেই যাচ্ছি, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কিছুক্ষণ পর আবার শুভ কথা শেষ করে আমার কাছে আসলো। শুভ, কি হয়েছে? তানিয়া ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? কি হলো বল, চুপ করে আছিস কেন? আরে তুই আগে একটু শান্ত হ। আমি আঙ্কেলের কাছে ফোন করেছিলাম, উনি বলেছেন যে তানিয়া একদম ঠিক আছে, ওর কোনো ক্ষতি হয়নি। তুই সত্যি বলছিস তো আমার তানিয়ার কিছু হয়নি? আরে হ্যাঁ, সত্যি বলছি। আচ্ছা, এখন এসব বাদ দে, কাল এসব নিয়ে ভাবা যাবে। আর তুই তো সারাদিন ধরে কিছুই খাসনি। আয়, আগে কিছু খেয়ে নে আর শুয়ে পড়। কিন্তু দেখ, আর একটা কথাও বলবি না। আয়, এখন কিছু খেয়ে নে। এই বলে শুভ আমি জোর করে খাবার টেবিলে বসিয়ে খাবার বেড়ে দিল। আমি আর কিছু না বলে খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি আর শুভ তার রুমে আসলাম। তখন শুভ বলল, দেখ, এইসব নিয়ে এখন আর কিছু ভাবিস না প্লিজ। যা ভাবার কাল ভাবা যাবে, এখন ঘুমিয়ে পড়তো। এই বলে শুভ আমায় একটা বিছানা দেখিয়ে দিল। ইচ্ছা না থাকা সত্ত্বেও বিছানায় গিয়ে গা এলিয়ে দিলাম, কিন্তু ঘুম আর আসছে না। আজকের হয়ে যাওয়া ঘটনা নিয়ে শুধু ভাবছি কি থেকে কি হয়ে গেল। আমার জন্য তানিয়া আজকে মরতে বসেছিল। ছি, আমি কিভাবে এত নিষ্ঠুর হলাম? এইসব কথা ভাবতে ভাবতেই কখন যে ঘুমিয়ে পড়লাম
সেই দিকে কোনো খেয়ালই নেই। সকালবেলা শুভর ডাকে ঘুমটা ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর শুভ দুজন মিলে নাস্তা করে নিলাম। অবশ্য খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, শুধুমাত্র শুভর জোরাজোরিতে খেতে হলো। খাওয়া দাওয়া শেষ করে আমি গিয়ে বিছানায় বসে একটু রেস্ট নিলাম। একটু পর শুভ রুমে আসলো আর আমি বললাম, বন্ধু আমি আর থাকতে পারছি না রে, চল না একবার গিয়ে তানিয়াকে দেখে আসি, কেমন আছে সে, কোন অবস্থায় আছে, প্লিজ চল না একবার। আরে এখন মাত্র সকাল হলো, আর একটু পর যাই না। আর এখন তানিয়া আপু ঘুম থেকেও উঠবে না, আর এমনিতেই তার শরীর খারাপ, এই অবস্থায় ওনার এখন রেস্ট নেওয়া দরকার। তাই বলছি কি একটু পরেই যাই। ঠিক বলেছিস। আচ্ছা বিকালে একবার যাব, তুই আমার সাথে যাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাব। তারপর আর কোনো কথা না বাড়িয়ে রুমের ভিতরে বসে রইলাম। এইভাবে দেখতে দেখতে প্রায় বিকাল হয়ে এলো। তাই আমি শুভকে বললাম, বন্ধু এখন তো বিকাল হয়ে গেছে, চল না প্লিজ একবার গিয়ে তানিয়াকে দেখে আসি। তোকে নিয়ে আর পারা যাবে না, বুঝেছি। আচ্ছা চল যাই। তারপর আমি আর শুভ দুজন মিলে বের হলাম আমার বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পর দুজন বাড়ির গেটের সামনে এসে পড়লাম। কিন্তু বাড়ির গেটের সামনে এসে আমি অনেক বড় একটা শক খেলাম, কারণ বাড়িটা আজ অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মনে হচ্ছে আজ এইখানে কারো বিয়ে, কারণ বাড়িটা বিয়ে সাজের মতো করে সাজানো হয়েছে। কিন্তু আমাদের বাড়িতে আবার কার বিয়ে? মরিয়মের তো এখনও বিয়ের বয়স হয়নি, তাহলে বিয়েটা কার? মনে মনে কথাগুলো ভাবছি, তখনই শুভর ডাকে বাস্তবে ফিরলাম। কিরে এত কি ভাবছিস? বাড়িতে কার বিয়ে হচ্ছে রে, এইভাবে সাজানো হলো যে? কি জানি, চল আগে ভিতরে যাই, তারপর বোঝা যাবে। ওকে চল। এই বলে আমি আর শুভ বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। ও মা, বাড়ির ভিতরে গিয়ে তো আমি আরও অবাক হলাম, কারণ বাড়িতে আমার সব কাজিনরা আর চাচা চাচি মামা মামি নানু বলতে গেলে সবাই আছে। কিন্তু এরা হঠাৎ করে আমাদের বাড়িতে কেন? আর বিয়েটাই বা কার হচ্ছে কিছুই তো বুঝতেছি না। হঠাৎ দেখি আম্মু আমাকে দেখে আমার কাছে আসতেছে, এসেই বলল, তুই? তোকে না নিষেধ করেছি যে এই বাড়িতে আর জীবনও পা রাখবি না, তাহলে কেন আবার এই বাড়িতে আসলি? আম্মু এই বাড়িতে আজ কার বিয়ে এটা আগে বলো। যার বিয়ে হোক না কেন, এতে তোর কি? তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। তুই আমাদের কেউ না, আমাদের জন্য তুই সেই দিনই মরে গেছিস। আম্মু বিশ্বাস করো, আমি তানিয়াকে ইচ্ছে করে কষ্ট দিতে চাইনি। আমি তো একটু তানিয়াকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে সে আমাকে কতটুকু ভালোবাসে, আর কিছু না। আমায় একটু তানিয়ার সাথে কথা বলার সুযোগ দাও না আম্মু প্লিজ। দেখ সুরাইয়া, এখন তোর সাথে কথা বলতে পারবে না, তুই যা এখন। ওকে এখন সাজানো হচ্ছে। কেন বলতে পারবে না? আর ওকে সাজানো হচ্ছে মানে? আজ ওর বিয়ে, তাই ওকে সাজানো হচ্ছে। এখন তুই যা এখান থেকে। আম্মুর কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এ আমি কি শুনছি? আজ তানিয়ার বিয়ে, কিন্তু কার সাথে? আর ও তো আমার বিয়ে করা বউ, তাহলে ওর কেন আরেকটা বিয়ে হবে? না, আমি তানিয়াকে ভালোবাসি, আমি ওকে অন্য কারো হতে দিব না, আমি এই বিয়ে হতে দিব না। আম্মু এ তুমি কি বলছো? ও না তোমার ছেলের বউ, তোমার বৌমা, তাহলে তোমরা কেন তানিয়াকে আরেকটা বিয়ে দিবা? ছেলের বউ তাই না? আরে কখনো তানিয়াকে নিজের স্ত্রীর অধিকার দিয়েছিস বল? দিনের পর দিন মেয়েটাকে কতই না কষ্ট দিয়েছিস, আর এখন এসে বলছিস যে ও তোর বউ? আম্মু বিশ্বাস করো, আমি এই কয়েকদিনে তানিয়াকে সত্যি ভালোবেসে ফেলেছি। আমি তানিয়াকে না ছাড়া বাঁচবো না। প্লিজ আম্মু এই বিয়েটা বন্ধ করো। দেখ, তানিয়ার বাবা আর তোর বাবা সেই ছোটবেলা থেকেই বন্ধু ছিলেন, আর তারা দুজনেই চাইতেন যে তোর আর তানিয়ার বড় হলে বিয়ে হোক। কিন্তু তোরা তো এর আগেই আমাদের কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললি। তারপরও তুই তানিয়াকে কখনো স্ত্রীর অধিকার দিসনি। তাই তোর বাবা ওনার বন্ধুর কাছে ছোট হতে চান না বলে উনি নিজে তানিয়ার জন্য একটা পাত্র ঠিক করেছেন, যার সাথে তানিয়ার বিয়ে হবে। এক্ষুনি বরের লোকজন এসে পড়বে, মনে হয় তুই এখান থেকে চলে যা প্লিজ, আমাদের আর কষ্ট দিস না। কথাগুলো বলেই আম্মু চলে গেলেন, আর আমি ঠাস করে মেঝেতে বসে পড়লাম। কি থেকে কি হয়ে গেল? আজ নিজের দোষে তানিয়াকে হারাতে হচ্ছে। না কিছু বলতে পারছি, আর না কিছু করতে পারছি। আম্মুর কথাগুলো শুনে আমি যেন কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছি। না, এইভাবে বসে থাকলে আমার চলবে না। তাই উঠে পড়লাম আর এক দৌড়ে চলে এলাম আমাদের রুমে, যেখানে তানিয়াকে সাজানো হচ্ছে। এসে দেখি যে কয়েকটা মেয়ে তানিয়াকে খুব সুন্দর করে বউয়ের সাথে সাজাচ্ছে। তার দিকে এক পলকে চেয়ে আছি। আজ তানিয়াকে এত সুন্দর লাগছে যে চোখ ফেরাতে পারছি না। তারপর ধীরে ধীরে হেঁটে তানিয়ার কাছে গেলাম। সেইখানে যেতেই তানিয়া আমায় দেখে ফেললো আর উঠে বলতে শুরু করলো, আপনি আপনি এখানে কেন? কি চাই আপনার? হ্যাঁ, আমি বেঁচে আছি কি মরে গেছি এটাই তো দেখতে এসেছেন, তাই তো? তানিয়া প্লিজ আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, আমিও এই কয়েকদিনে তোমায় সত্যি ভালোবেসে ফেলেছি। প্লিজ তানিয়া, এই বিয়েটা করো না, আমায় এইবারের মতো মাফ করে দাও। দেখেন, একটু পরেই বর চলে আসবে,
আর আমার এখন আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই, সো আপনি এখান থেকে যেতে পারেন। তানিয়া, আমার একটা প্লিজ চলে যান এখান থেকে, আমার আর ভালো লাগছে না। আচ্ছা যাচ্ছি, কিন্তু মনে রেখো আমি আর জীবনেও ফিরে আসবো না। ভালো থেকো। এই বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম। নিচে আসতেই আব্বুর সাথে দেখা। আমায় দেখে উনি বললেন, তুই আবার এই বাড়িতে পা রেখেছিস? তোকে না আমরা নিষেধ করছি যে এই বাড়িতে আর জীবনেও পা না রাখবি না? আব্বু বিশ্বাস করো, আমি সত্যি তানিয়াকে ভালোবাসি। প্লিজ এই বিয়েটা আটকাও, আমি তোমার পায়ে পড়ি। তোর মতো ছেলের সাথে আমি আমার বন্ধুর মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম, আর এখন তুই আমার এই প্রতিদান দিলি। বের হয়ে যা বলছি আমার বাড়ি থেকে। আমি আর কিছু বললাম না, কোনো কথা না বলেই বাড়ি থেকে বের হয়ে আসলাম। এসেই রাস্তার ধারে দাঁড়িয়ে রইলাম। বরটা কে যে আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে চায়, তাকে আমার দেখতেই হবে। এইভাবে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে রইলাম, কিন্তু বরের দেখা আর মিলছে না। তার একটু পরেই বাড়ির ভিতর থেকে শোনা যাচ্ছে বর নাকি এক্ষুনি চলে আসবে। তাই আমিও রেডি হয়ে থাকলাম বরকে দেখার জন্য। তারপর আরও 10 মিনিট কেটে গেল। হঠাৎ বাড়ির ভিতর থেকে আমার সব ফ্যামিলি মেম্বাররা বের হতে লাগলো। মনে হয় এক্ষুনি বর চলে আসবে। হ্যাঁ, ওই তো বর চলে এসেছে। কিন্তু বরকে দেখা মাত্র আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ আমি কাকে দেখছি? আরে এ তো পল্লব, আমার বন্ধু। তার মানে পল্লব আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। সাথে আমার আরও অনেক বন্ধুও আছে। না, এটা কি করে হবে? এটা হতে পারে না। তারপর পল্লব আর আমার বন্ধুগুলো বাড়ির ভিতর ঢুকতে যাবে, তখনই আমি গিয়ে ওদের পথ আটকাই। পল্লব, তুই আমার সাথে এমন প্রতারণা করলি? আরে কি দোষ করেছিলাম আমি? হ্যাঁ বল, চুপ কেন? তখনই আব্বু এসে আমার গালে একটা চর বসিয়ে দিলেন আর বললেন, তুই কিভাবে ওর কলার ধরার সাহস পেলি? তোকে না এইখান থেকে যেতে বলছি, চলে যা এইখান থেকে। আব্বু আমার একটা চুপ, আমি আর কোনো কথা শুনতে চাই না, চলে যা তুই এইখান থেকে। আমি আর কিছু বললাম না। ওদের কাছ থেকে একটু দূরে চলে আসলাম আর গিয়ে রাস্তার পাশে বসে পড়লাম। আর তারা বরযাত্রীদেরকে নিয়ে বাড়িতে ঢুকে পড়ল। বসে বসে ভাবতে লাগলাম পল্লব আমার সাথে এমনটা কেন করলো? কি ক্ষতি করেছিলাম আমি তার? কথাগুলো ভাবছি, ঠিক তখনই আমার কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। পিছনে ফিরে দেখি যে শুভ তুইও তো জানতি, আমায় কিছু বললি না কেন? ভিতরে চল, আঙ্কেল তোকে ডাকছে। মানে? আরে চল না, গেলেই বুঝতে পারবি, চল। এই বলে শুভ আমার হাত টেনে ধরে বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতর যাওয়ার পরই পল্লব আমার কাছে এসে তার মাথার পাগড়ি আমায় পরিয়ে দিল আর স্টেজে নিয়ে একটা বউয়ের সাজে মেয়ের কাছে বসিয়ে দিল। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। একটু পর কাজী কনেকে কবুলও বলতে বললেন আর ও সাথে সাথে কবুল বলে ফেললো। তারপর আমায় কবুল বলতে বলা হলো, কিন্তু আমি বলছি না। একবার বাবা মার দিকে, আর একবার বন্ধুদের দিকে, আর একবার কনের দিকে তাকাচ্ছি। আমার এরকম তাকানি দেখে বাবা ধমক মেরে বসলেন, এই তাড়াতাড়ি কবুল বল। আব্বু এসব কি হচ্ছে? কবুল বলবো কেন? কার বিয়ে আজ? আর আমাকে এইখানে কেন আনা হয়েছে? তুই কবুল বলবি কি না? না আমি আমার লাঠিটা নিয়ে আসবো। বাবার বলতে দেরি, আমার কবুল বলতে দেরি হলো না। আমার এই অবস্থা দেখে উপস্থিত সবাই একেবারে হেসে শেষ হয়ে যাচ্ছে, আর আমি এই দিকে আবুলের মতো তাদের দিকে তাকিয়ে আছি। তারপর কনেকে আমার কিছু কাজিনরা নিয়ে গেল আর আমার বন্ধুরা আমায় ছাদে নিয়ে গেল। কি মামা, কেমন দিলাম? মানে কি এইসবের? কি হচ্ছে আমার সাথে? একটু খুলে বলবি তোরা? আচ্ছা তাহলে শোন, কাল বিকালে তুই আমাদের সাথে দেখা করার আগেই তানিয়া আপু আমাকে কল দেয় আর তোর এমন ব্যবহারের কারণ জানতে চাইলো, তাই আমি সব বলে ফেলি। তারপর উনি এই প্ল্যানটা বের করেন। মানে কি প্ল্যান? এই যে কালকে তুই আমাদের ওখান থেকে যাওয়ার পর উনি আমাকে কল করেন আর আমি ওনাকে বলে দেই যে তুই আজ ওনাকে তোর ভালোবাসার কথা বলবি। আর উনি কাল রাতে কোনো বিষ খায়নি, সবই তোকে একটু শিক্ষা দেবে বলে। আর তোর বাবা মাকেও তানিয়া আপু এরকম অ্যাক্টিং করার জন্য বলে দিছিল। আর আজকে কিন্তু তুই আজ বর্ষে যে কাকে বিয়ে করতে আসলি? আর আমার সাথেই বা কার বিয়ে হলো? কেন, তোর আর তানিয়া আপুর বিয়ে হয়েছে, আর আমি তো জাস্ট তানিয়া আপুর কথা মতো বর সেজে এসেছিলাম, যাতে তোকে উনি একটু কষ্ট দিতে পারেন। আমার সাথে তোরা সবাই এমনটা করতে পারলি? জানিস আমি কত কষ্ট পেয়েছি? কি করবো বল, তানিয়া আপুই তো আমাদের সবাইকে এমনটা করতে বলল। জানিস তানিয়াকে হারানোর ভয়ে ছিলাম এতক্ষণ, নিজেকে কত বড় অপরাধী মনে করেছিলাম। বন্ধু, এইসব কথা এখন বাদ দে, এখন তো খুশির সময়। আর এই সময়ে যদি তুই এইভাবে মন খারাপ করিস তাহলে কেমনে হয়? এখন খুশির সময়?
তুই এভাবে মন খারাপ করলে কেমনে হবে? আর তোদের যে আমরা আবার মিলিয়ে দিলাম তার জন্য কিন্তু একটা ট্রিট চাই। শালা, আমার জীবন তেনা তেনা কইরা এখন আইসস ট্রিট নিতে? আয়, তোদের ট্রিট দিতেছি। এই বলে দুই হারামিকে কিছুক্ষণ উড়াধুরা পিটানি দিলাম। বন্ধু, এইবারের মতো মাফ করে দে, আর জীবনেও ট্রিট চাবো না। আমার তো পিঠ শেষ হইয়া গেল রে। এইভাবেই আরও অনেকক্ষণ বসে হারামি বন্ধুদের সাথে আড্ডা দিলাম। দেখতে দেখতে রাত প্রায় 12টা হয়ে গেল, কিন্তু হারামিগুলা ছাড়ছেই না। কিরে, সারা রাত কি এইখানে বসে থাকবি না ঘরেও যাবি? না মানে কি মানে করছিস? ঘরে যা বলছি। সেই বিকাল থেকে মেয়েটা রুমে একা একা বসে আছে, যা। বাবার এমন রাগ দেখে এক দৌড়ে ছাদ থেকে নিচে নেমে আসলাম। তারপর রুমে ঢুকে পড়লাম। রুমে ঢুকে দেখি মরিয়ম আর তানিয়া গল্প করছে। আমায় আসতে দেখে মরিয়ম উঠে চলে গেল আর কানে কানে বলে গেল, ভাইয়া বিড়ালটা ভালো করে মারিস। এই কথা বলেই মরিয়ম চলে গেল। আর আমি ধীরে ধীরে তানিয়ার কাছে যেতে লাগলাম। আমি তার কাছে যেতেই সে উঠে এসে আমায় সালাম করলো। তারপর আবার গিয়ে বিছানায় বসে পড়ল। আমি কিছু বলতে যাব তার আগে তানিয়া তার ঘোমটা তুলে বলল, আমায় একদম ছোবেন না বলে দিলাম। কিন্তু কেন? তানিয়া, আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি, কিন্তু সত্যি আমি এখন তোমায় মন থেকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমায় একটা সুযোগ দাও। কথা দিচ্ছি আমি তোমায় আর কখনো কষ্ট দিব না। সত্যি তো? আর কখনো কষ্ট দিবি না আমায়? সত্যি। না, এটা হবে না। তোমায় একটা শাস্তি পেতেই হবে। বলো রাজি আছো? শাস্তি? কি শাস্তি? আগে বলো রাজি কিনা। ওকে, আমি রাজি আছি, তুমি বলো। আমায় না একটা মানে হ্যাঁ বলো কি? আমার একটা কিউট বেবি চাই, ঠিক তোমার মতো। এই বলে তানিয়া আমায় এসে জড়িয়ে ধরলো আর লজ্জায় আমার বুকে এসে মুখ লুকালো। আমি তো তানিয়ার কথা শুনে অবাক হলাম। তারপর বললাম, ও মা, তাই নাকি? তাহলে তো এখনই কাজে লেগে যেতে হবে। তানিয়ার থুতনি ধরে হালকা উপরে তুললাম। যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? তা তো হবে না বাবু, আজ তো অনেক কাজ করতে হবে আমার। এই 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 এই, আমার কাছে আসবা না বলে দিলাম। আর কিছু বলার আগেই আমি তানিয়ার ঠোঁট আর আমার ঠোঁট জোড়া এক করে দিলাম। আরে ভাইয়া আর আপুরা, আর কি দেখবেন? এখন যে যার কাজে যান। আর কিছু বলবো না, আমাকে আমার কাজটা করতে দেন। আর আমাদের অনন্যা স্টোরির গল্পগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন টাটা।